পড়ার বিষয়টা হচ্ছে চ্যাপ্টার 2। তো এখানে আমরা ফার্স্ট অফ অল দেখবো যে গুরুত্বপূর্ণ কলেজগুলোতে চ্যাপ্টার 2 এর কোশ্চেন গুলা কি আসছে। সবাই একটু দেখে নাও। প্রথমত কতে সংজ্ঞা চাইছে, ব্যান্ডউইথ কি, সংজ্ঞাটা আমি একটু বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনো সবাই। এক স্থান থেকে অন্য স্থানে প্রতি একক সময়ে যে পরিমাণ ডেটা বলতে বাইনারি ডিজিট বোঝায়, স্থানান্তরিত হয় তাকেই ব্যান্ডউইথ বলে। মানে সিম্পল কথা হলো বিট পার সেকেন্ড, এইটাকেই আমরা বলি হচ্ছে ব্যান্ডউইথ। এক স্থান থেকে অন্য স্থানে পার সেকেন্ডে যেই পরিমাণ বিট স্থানান্তরিত বা ট্রান্সফার হয় সেটাকে ডাটা ট্রান্সমিশন স্পিড বা অন্য কথায় ব্যান্ডউইথ বলা হয়। তো ভেরা, তোমরা একটু আমাকে বলো যে এখান থেকে ফার্দার আলোচনায় যাই। সেটা হলো ব্যান্ডউইথের হিসাবে তিন ধরনের আছে। ব্যান্ডউইথের হিসাবে আমরা একটা ডেটা কমিউনিকেশনকে তিন ভাগে ভাগ করতে পারি। আমাকে ভাগ তিনটা বলো। ভাগ তিনটা হচ্ছে, এক, ন্যারো ব্যান্ড। ন্যারো ব্যান্ডের উদাহরণ কি ক্লাসে কে বলতে পারবা? টেলিগ্রাফ। টেলিফোন না, টেলিফোন না, টেলিগ্রাফ। ন্যারো ব্যান্ড মানে এটা হলো টেলিগ্রাফ, মানে ধরো যে টাইপ করতা, এটা ইতে চলে যায়। ধরো ঢাকা থেকে কোনো একটা ইসে টাইপ করতাম, মাদার ইল কামসুম, তো এটা বরিশালে গিয়ে পোস্ট অফিসে ওইটা প্রিন্ট হইতো, ওইটা থেকে মানে মানুষ মেসেজ এইভাবে পাঠাইতো। ন্যারো ব্যান্ডের ব্যান্ডউইথ হচ্ছে মানে 45 থেকে 300 বিপিএস। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে এমসিকিউ আসে। আমি আজকে এমসিকিউ সলভ করবো, সেখানে আমি তোমাদের দেখাবো যে মানে এই ব্যান্ড গুলা, মানে এই ব্যান্ডউইথ গুলা কিন্তু এমসিকিউ হিসেবে আসে। আমরা সাবজেক্টিভ অবজেক্টিভ দুইটা পোর্শনে আলোচনা করব। এরপরে হচ্ছে ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ড মূলত টেলিফোন, যেটার রেঞ্জ হচ্ছে আপ টু 9600। তো একদম এক্স্যাক্টলি বলতেছি আমি, 1200 থেকে 9600 বিপিএস। 9600 কে আবার যদি একটু কনভার্ট করো, সেটা কত কত কেবিপিএস হয় বলো তো? কেউ কি বলতে পারবা? 9.5 কেবিপিএস। মানে এটা তো বিট, এটাকে আগে তুমি 8 দিয়ে ভাগ করো। 8 দিয়ে ভাগ করলে কত হয়? 96 কে 8 দিয়ে ভাগ করলে 12। তো 12 বড় হাতের মানে 1200 হইলো বিপিএস, বুঝছো? মানে এইটা হলো বিট, এটা বাইট। সবাইকে আমার কথা বুঝতেছো? আর ফাইনালি হইলো ব্রডব্যান্ড। যেই যুগে আমরা এখন আছি, বেসিক্যালি এই দুইটা অবসোলেট হয়ে গেছে। আমার মনে হয় আমরা এটা ইউজ করছি, তোমরা এটা ইউজও করো না। এটা আমিও ভয়েস ব্যান্ড ইউজ করছি। ভয়েস ব্যান্ড ইউজ করছো? ভয়েস ব্যান্ড আমরা ইউজ করতাম। টেলিফোন লাইনে ইন্টারনেট চালাচ্ছিলাম। কারেক্ট কারেক্ট কারেক্ট, হ্যাঁ। মানে ওইটা মানে কি যে ছিল, ডায়াল আপ কানেকশন বলতো আর কি। আমরা বোল অনলাইনের কার্ড ইউজ করতাম। টেলিফোনের যে কানেকশনের জন্য ডায়াল আপ করতে হইতো, কারণ হ্যাঁ এনগেজ থাকতো ম্যাক্সিমাম টাইম। তো যাই হোক, তো ব্রডব্যান্ডের ফ্রিকোয়েন্সি রেঞ্জটা হলো তোমাদের 1 এমবিপিএস থেকে আপ টু 300 গিগাহার্জ। 1 এমবিপিএস থেকে 300 গিগাহার্জ। যারা এই তিনটা ফর এমসিকিউ ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা একটু ব্যান্ড অনুসারে এই জিনিসগুলো একটু পড়ে রাখবা। এখান থেকে এমসিকিউ আছে, আমি দেখাচ্ছি তোমাদের। এমসিকিউ গুলো সলভ করবো আমি তোমাদের সুবিধার জন্য। করছি কি, এমসিকিউ গুলোর অ্যান্সার পাশে দিয়ে দিচ্ছি, মানে আলাদা না দিয়ে। কারণ হয় কি, তোমার বই খুঁজে খুঁজে বারবার বের করতে খুব কষ্ট হবে। যারা এখানে দেখো, আমাদের এই জিনিসগুলো কিন্তু আছে। ভয়েস ব্যান্ড ইউজ হয় টেলিফোন। ডাটা স্থানান্তরের হারকে কি বলা হয়?
ব্যান্ডউইথ। ডেটা ট্রান্সমিশন কমিউনিকেশনের গতিকে কত ভাগে ভাগ করা যায় বলো ভেরা? মাত্র এগুলো পড়ছি। 3 ভাগে। 3 ভাগে। ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত? 1 Mbps এবং তার অধিক। সবাই কি বুঝতে পারো? ক হবে। ভেরা বাকিগুলো তো বুঝতেছো। 45 থেকে 300 কার? ন্যারো ব্যান্ড। 9600 হলো ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ড। আচ্ছা, ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন ডেটা স্পিড কত? 45। আর সর্বোচ্চ গতি কত ন্যারো ব্যান্ডের? 300। তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে প্রচুর অবজেক্টিভ আসছে, মানে জাস্ট এই যে তথ্যটুকু আমি তোমাকে দিলাম এখান থেকে অনেকগুলা এমসিকিউ আসছে। সবাই কি বুঝতেছো? আমরা পারফেক্টলি মানে যেই জায়গাগুলা থেকে অনেক প্রশ্ন আসে, পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই জায়গাগুলা অবশ্যই আলোচনা করব ডিটেইল। তোমরা দেখো, মানে এটা দেখে আমারই খুব মজা লাগছে। তোমরা দেখো তো এই যে কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনে অলমোস্ট নেটওয়ার্কের টপোলজি থেকে আসছে, দেখছো সবাই? আচ্ছা যাই হোক, তো আমরা গুরুত্বপূর্ণ কলেজের কোশ্চেন গুলো সলভ করতেছিলাম, সেটা একটু আসি। ব্যান্ডউইথ পড়লাম আমরা। এবারে আসো, হাবের পরিবর্তে সুইচ ইউজ করলে কি সুবিধা পাওয়া যায় এরা তোমরা একটু জেনে রাখবা, হাব এবং সুইচ দুইটাই নেটওয়ার্ক ডিভাইস, তবে দুইটার মধ্যে পার্থক্য আছে। তো পার্থক্য বা একটা চার্ট যদি তোমরা করে নিতে পারো, আমি তোমাদের একটু পয়েন্ট গুলো বলে দিচ্ছি। সুইচের সুবিধাগুলো এগুলা। এর মধ্যে তুমি যেটা লিখবা সবগুলা মুখস্থ রাখতে পারবা না হয়তো। সুইচ হচ্ছে একাধিক ডিভাইসকে যুক্ত করে একটা ল্যান নেটওয়ার্ক তৈরি করতে পারে, এটা হাবও পারে। দেখো, শুধুমাত্র টার্গেট পোর্টের সংকেত পাঠায়, কিন্তু হাব কিন্তু ভেরা এতটা ইন্টেলিজেন্ট না। মূলত হাব এবং সুইচের মধ্যে পার্থক্য হলো, হাবটা হলো বোকা, মানে ও কি করে, ওর মধ্যে যে সংকেত আসে সবাইরে পাঠায়। আর সুইচ কি করে, কাকে সংকেত পাঠাইতে হবে, টার্গেটকে পাঠায়। এইটা হলো দুইটার মধ্যে মেইন পার্থক্য। সবাই কি আমার কথা বুঝতেছো? আরেকটা পার্থক্য আছে। আরেকটা পার্থক্য হলো, হাব সিগন্যালকে কোনো অ্যাম্পলিফাই বা ইসে করতে পারে না। ধরো তার মধ্যে একটা দুর্বল সিগন্যাল আসছে, সে জাস্ট তার মধ্যে যা আসছে ও তাই, ও ব্যাককল না, কি করবে, যা বলছে ও তাই বলে দিবে, এইটা আমি পাইছি সিগন্যাল, আমি কিছু করতে পারবো না। কিন্তু ভেরা সুইচ তার মধ্যে প্রদত্ত যে সিগন্যালটা, এটাকে অ্যাম্পলিফাই করে টার্গেট পোর্টে পাঠায়। মানে সিগন্যালটা যদি দুর্বল হয়ে যায় সেটাকে অ্যাম্পলিফাই করে। অ্যাম্পলিফাই মানে বুঝো তো? তোমরা মনে হয় ট্রানজিস্টর পড়ছো না ভাইয়া ফিজিক্সে? ট্রানজিস্টর যে অ্যাম্পলিফাই করে জানো তো নাকি? তো তোমরা মূলত তিনটা জিনিস বলবা, আমি বলে দিই। এক, হাব হচ্ছে শুধুমাত্র, সরি, সুইচ হচ্ছে শুধুমাত্র টার্গেট পোর্টে ডাটা পাঠাবে, হাব সকল পোর্টে ডাটা পাঠায়। হাব অ্যাম্পলিফাই বা ফিল্টারিং করতে পারে না ডাটা, আর সুইচ পারে। আর 3 নাম্বার হইলো, হাবের চেয়ে সুইচ মানে নেটওয়ার্কটা বেশি স্টেবল হয়। স্টেবল বলতে, হাব দিয়ে নেটওয়ার্ক তৈরি করার চেয়ে সুইচ দিয়ে নেটওয়ার্কটা তৈরি করলে সেটা বেশি স্টেবল, বা ধরো যে বাংলায় কি বলবো, স্টেবলের বাংলা কি, ভারসাম্য থাকে আর, বুঝছো? আর আরো আছে, কিন্তু তুমি 2 নাম্বারের জন্য এর চেয়ে বেশি কিছু বলবা। মানে হাবের ক্ষেত্রে ডাটা কলিশনের সম্ভাবনা বেশি থাকে, সুইচের ক্ষেত্রে থাকে না। যেহেতু সবাইকে পাঠায়, ডাটা কলিশন হবে অবশ্যই, একই কথা। তো গেল খ নাম্বারটার পড়লাম আমরা। গ নাম্বারটা একটু দেখো। জ্ঞান অনুধাবনে না বেশি লিখবা না। এবারে আমাকে বলো, চিত্র 1-এ এ হতে সিতে ডাটা আদান প্রদান ব্যাখ্যা করো। ভেরা আমাকে বলো তো, এইটা কোন ধরনের নেটওয়ার্ক টপোলজি? এটাকে বলা হয় স্টার টপোলজি, তাই না ভেরা?
এটাকে বলা হয় স্টার টপোলজি। তো এ থেকে সি তে যদি ডাটা পাঠাই, তাহলে এ প্রথমে হাবে পাঠাবে। হাবের কাজ হইল সে যে সিগন্যালটা পাইছে সে কিন্তু সবাইকেই পাঠায়, কিন্তু সিগন্যালটা রিসিভ করবে কে শুধুমাত্র বলতো ভাইয়া? সি, কারণ এইটা হলো তার টার্গেট পোর্ট। সবাইকে আমার কথা বুঝতেছো? মানে হাবের কাজ হচ্ছে তার মধ্যে যে সিগন্যাল আসে সে সবাইকে পাঠায় দেয়, কিন্তু একটা কোড বা কোনো কিছু একটা থাকবে যার মাধ্যমে এই সি ডিটেক্ট করতে পারবে এটা হচ্ছে তার ডাটা। তো তুমি এটাই বলবা যে স্টার টপোলজিতে একটা হাবের মাধ্যমে প্রত্যেকটা কম্পিউটার আলাদা আলাদা ক্লায়েন্ট বলে, এগুলো ক্লায়েন্ট কম্পিউটার কানেক্টেড থাকে। তো এটা হলো সেন্ডার, এটা হলো এ হলো সেন্ডার আর সি হলো রিসিভার। এ থেকে ডাটাটা হাবে আসে, হাবের মাধ্যমে এখানে যদি কোনো সার্ভার থাকে তাহলে কিন্তু হেরা সার্ভার কিন্তু ইন্টেলিজেন্ট, সে তখন কিন্তু এই ডাটাকে প্রসেস করে টার্গেট পোর্টেই পাঠাবে। আর যদি আমরা সার্ভারটা ইউজ না করি সেক্ষেত্রে কিন্তু মানে ডাটা কি হবে, মানে হাব কিন্তু সবাইকে পাঠিয়ে দিবে ডাটা। সবাই কি বুঝতেছো? এই জাস্ট নিজের ভাষায় ব্যাখ্যা করলেই হবে। গ গেল, এবার ঘ নাম্বারটা পর। চিত্র 1 আর চিত্র 2 এর মধ্যে কোন ডিভাইস মানে কোন ডিভাইসটি ব্যবহার করা উত্তম সেটা একটু ব্যাখ্যা করো। এরা আমাকে বলো, হাবের বদলে আমরা যদি সুইচ ইউজ করি তাহলে ভালো হবে না? জি ভাই। ভেরা তোমরা জানো কিনা, আমি একটা একটা জিনিস আলাপ করে নিই, এখানে যদিও নাই প্রশ্ন তারপরও আলাপ করে নিই। সবচেয়ে মানে ফালতু জিনিস হলো হাব। হাবের চেয়ে ভালো হইলো, সরি উল্টা চিহ্ন দিয়ে দিয়েছি। হাবের চেয়ে ভালো হইলো সুইচ, সুইচের চেয়েও ভালো হইলো রাউটার, আর রাউটারের চেয়েও ভালো হইলো ভেরা গেটওয়ে। কিন্তু প্রবলেম হচ্ছে এখান থেকে দাম আসছে, মানে হাবের চেয়ে সুইচ ভালো, সুইচের চেয়ে রাউটার আরো ভালো ইন্টেলিজেন্ট, রাউটারের চেয়েও গেটওয়ে, তুমি যদি ইলেকট্রনিক গেটওয়ে ইউজ করো তাহলে এটা বেস্ট, কিন্তু এটা খরচ সবচেয়ে বেশি। বুঝতেছো আমার কথা সবাই? জি ভাইয়া। তো ব্যাখ্যা করার সময় প্রত্যেকটা এটা ব্যাখ্যা করবা, প্রতিটার সুবিধা অসুবিধা গুলা বইয়ে লেখা আছে। আচ্ছা তোমাদের কাছে এই বইটা আছে তো না, ফরহাদ মঞ্জুর স্যারের বই? ভাইয়া এটা কি কিনতে হবে? এটা আমার কাছে না, আমার কাছে প্রকৌশলী মুজিবুর এটা হ্যাঁ, আছে। এটা কিনো, এটা কিনো। কারণ আমি তোমাকে বলি দুইটা চ্যাপ্টার এটা এটা খুবই ভালো লেখা হয়েছে মুজিবুর রহমান স্যারের চেয়ে। মানে একটা হলো 2 নাম্বার চ্যাপ্টার, একটা হলো 6 নাম্বার চ্যাপ্টার। 6 নাম্বার চ্যাপ্টার তো তোমাদের নাই, তো 2 নাম্বার চ্যাপ্টারটা আর যদি কিনতে না চাও, টাকা বাঁচাইতে চাও, তাইলে একটা কাজ করতে পারো যে আমার কাছে এটা স্ক্যান কপি আছে, স্ক্যান কপি যদি অতটুকু প্রিন্ট করে নাও তাইলেও হইলো, অথবা তুমি সফট কপি দেখে যদি পড়তে পারো। তবে আমার মতে কি সফট কপি দেখে পড়া হয় না, তাই না? আমি কি ঠিক বলছি? কপি দরকার। তাহলে বই কিনে নিতে পারো, বইয়ের দাম 200 টাকা, ফটো কপি করতেও তোমার 50-60 টাকা খরচ হয়ে যাবে। তো যাই হোক, কারণ অনেক বড় একটা চ্যাপ্টার এটা, 70-80 পেজের একটা চ্যাপ্টার। আর আরেকটা কথা হলো ভেড়া, তোমরা আমাকে বলো দুইটার মধ্যে তুলনামূলক আলোচনা করতে বলছে, এইটা কোন টপোলজি? সেকেন্ডটা চিত্র 2 এ ম্যাশ, এটা ম্যাশ টপোলজি। তো ম্যাশ টপোলজি হচ্ছে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে সবচেয়ে দ্রুততম। কেন বলো তো ভাইয়া? কারণ প্রত্যেকটা কম্পিউটারের সাথে কানেক্টেড, মানে সরাসরি তোমাকে ভায়া হয়ে পাঠাইতে হবে না। ই থেকে জি ডাইরেক্ট পাঠানো যায়, এফ হতে আই ডাইরেক্ট পাঠানো যায়, এফ হতে এইচ ও পাঠানো যায়। তার মানে ডাটা ট্রান্সমিশন রেট সবচেয়ে দ্রুত হইলো ম্যাশ টপোলজিতে, কিন্তু এটা প্রবলেম কি, এটাকে কনফিগার করা অনেক কষ্ট, তাই না ভাইয়া? প্রত্যেকটা কম্পিউটারকে তোমাকে কনফিগার করতে হবে আলাদা আলাদা। সবাই কি বুঝতেছো? এবং তারের খরচও অনেক বেশি হবে। তো তোমরা 1 আর 2 এর মধ্যে খরচ সাশ্রয়ী হচ্ছে 1, আর ডাটা ট্রান্সমিশন যদি তুমি দ্রুততম চাও তাহলে ম্যাশ টপোলজি ভালো। এভাবে ব্যাখ্যা করবো, বুঝতেছো সবাই? আর আরেকটা ব্যাখ্যা করবা যে হাব এবং সুইচের ক্ষেত্রে এইখানে হাব ব্যবহার করলে আসলে তুমি কিন্তু
মানে নেটওয়ার্ক তৈরি করতে পারবে না, এখানে তোমার সুইচ বা ইলেকট্রনিক গেটওয়ে লাগবে। কারণ প্রত্যেকটা ডিভাইস কাকে ডাটা পাঠাবে এটা টার্গেট পোর্ট আগেই ফিক্স করে নিতে হবে না? সবাই কি বুঝতেছো? মানে স্টার টপোলজিতে হাব ইউজ করা গেলেও ম্যাশ টপোলজিতে কিন্তু হাব ইউজ করা যাবে না। সবাই কি আমার কথা বুঝতেছো? জি তাইলে ভাইয়া। তোমার উত্তরের পক্ষে যুক্তিগুলা এভাবে আমি যেভাবে বললাম গুছায় লিখবা, নিজের ভাষায় লিখবা, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এরপরে আসো আমরা এনডিসির কোশ্চেনটা একটু সলভ করি। এনডিসির 2 নাম্বার কোশ্চেন দেখো কি বলছে। জন তার ক্যামেরায় তোলা ছবিগুলা ব্যাকআপ রাখার জন্য ইন্টারনেটে স্টোরেজ সেবা ব্যবহার করছে এবং সেখানে আপলোড করে রাখছে। এরপর সে তার টাইপিং স্পিড বাড়ানোর জন্য কিবোর্ডে টাইপিং প্র্যাকটিস করতে লাগলো। যাই হোক, সিডিএমএ কি? সিডিএমএ আমরা সবাই মিনিংটা জানি, পুরো মিনিংটাই খালি বলবা, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। সিডিএমএ টেকনোলজিটা কিন্তু জিএসএম টেকনোলজির চেয়ে ভালো। তো এইখানে তুমি শুধু এটা লিখলেই হবে, মানে মিনিংটা লিখলেই হবে একের জন্য। তো সিডিএমএ তে কি হয় আমরা যদি একটু আলোচনা করে নিই। আমরা একটা সিগন্যালকে যে কোনো একটা কোডে, মানে ডিজিটাল কোডে রূপান্তর করে তারপরে ডাটা ট্রান্সমিশন করি। কিন্তু যেখানে জিএসএম এ আমরা কিন্তু ভেড়া মানে ডিজিটাল ডাটা কিন্তু পাঠাই না, আমরা জিএসএম এ অ্যানালগ ডাটা সেন্ড করি। দুটার মধ্যে পার্থক্য আছে, আমরা আলোচনায় আসবো জিএসএম আর সিডিএম এর মধ্যে পার্থক্য। তো খ নাম্বারটা একটু পর, সিগন্যালের পারস্পরিক রূপান্তরে এই যন্ত্রটি ব্যবহৃত হয় সেটা ব্যাখ্যা কর। যারা সিগন্যালের পারস্পরিক রূপান্তরে যেই যন্ত্রটা ইউজ হয় তার নাম মডেম, তাই না? মডেমের কাজ হচ্ছে প্রথমে ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করা, এই প্রসেসটার নাম হলো মডুলেশন। আর রিসিভার এন্ডে অ্যানালগ সিগন্যালটাকে ধরে আবার ডিজিটালে কনভার্ট করা, এটাকে বলা হয় ডিমডুলেশন। তো মডেম ব্যাখ্যা করবা, বুঝতেছো সবাই? এরা জনের ব্যবহৃত সেবাটার নাম কি? স্টোরেজ সেবা যে নিছে এইটার নাম হলো ক্লাউড কম্পিউটিং। সবাই কি আমার কথা বুঝতেছো? এরা এই যে আমরা স্টোরেজ ইউজ করলাম, গ্লোবাল স্টোরেজ, এটাকে কি বলা হয়? ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং এর সংজ্ঞাটা লিখবা, আমি সংজ্ঞাটা একটু বলে দিচ্ছি তোমাদের। মানে ক্লাউড কম্পিউটিং হলো একগুচ্ছ রিমোট সার্ভারের কম্পিউটার রিসোর্স, যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক, এগুলা ব্যবহার করে ইন্টারনেটের বিভিন্ন সার্ভিস প্রদান করে। তো তোমরা যদি এই নীল কালিতে সংজ্ঞাটা পারফেক্টলি লেখো তাহলে ভালো, নিজে বানায় লেখার চেয়ে কতগুলা জিনিস মুখস্থ লিখবা, সেই জিনিসগুলোর সংজ্ঞা আমি কিন্তু তোমাদের সিরিয়ালি বলে দিচ্ছি, মুখস্থ রাখবা সেই সংজ্ঞাগুলো। এক, ডিজিটাল, একবারে সব লিখতেছি না, যেগুলো আমার আসছে সেগুলো একটা একটা করে লিখি। ডিজিটাল ডেটা কমিউনিকেশন, 2 নাম্বার হইল ব্যান্ডউইথ, 3 নাম্বার হচ্ছে ক্লাউড কম্পিউটিং। সংজ্ঞাগুলো মুখস্থ রাখবে। যারা ক্লাউড কম্পিউটিং নিয়ে যখন আলোচনা করবা 3টা পয়েন্ট লিখতে ভুলবা না। এই 3টা পয়েন্ট স্যাররা খুব খুশি হয়। ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য: রিসোর্স ফ্লেক্সিবিলিটি, অন ডিমান্ড, পে অ্যাজ ইউ গো। রিসোর্স ফ্লেক্সিবিলিটি মানে হইলো, এই যে ভেড়া তোমরা জানো আমার এই প্রবলেমটাই হয়েছে, 100 জিবি ডাটা কিনছিলাম, ভিডিও আপলোড করতে করতে 100 জিবি শেষ হয়ে গেছে। এখন আমি 250 জিবি কিনছি, আমার ধারণা 250 জিবিও শেষ হয়ে যেতে পারে, পরে আমাকে 1 টেরাবাইট কিনতে হবে। বুঝতেছো? মানে আমি সব রেকর্ডিং গুলা স্টোরেজ, গ্লোবাল স্টোরেজে রাখতেছি যেন তোমরা অ্যাক্সেস পাও। তো রিসোর্স ফ্লেক্সিবিলিটি মানে হলো তুমি যত সার্ভিস চাও সেই অনুযায়ী তোমাকে সার্ভিসটা দিতে হবে। 2 নাম্বার হলো অন ডিমান্ড, রাত্র 2টার সময় তুমি যদি দেখতে চাও কোনো একটা রেকর্ডিং, তোমাকে ও মানা করবে না, ড্রাইভ। আর 3 নাম্বার হলো পে অ্যাজ ইউ গো, তোমাকে আগে পেমেন্ট করতে হয়। মানে আমরা যে এই সার্ভিসটা নিছি 250 জিবি কিনা মাত্র আমাকে 2500 টাকা পেমেন্ট করতে হইলো, ওই যে 1 বছরের জন্য গুগল থেকে কিনছি। বুঝছো সবাই? জি ভাইয়া। 3টা পয়েন্ট: রিসোর্স ফ্লেক্সিবিলিটি,
অন ডিমান্ড, পে অ্যাজ ইউ গো, মানে ক্লাউড কম্পিউটিং এর মধ্যে ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা। সুবিধা অসুবিধা আছে ক্লাউড কম্পিউটিং এর, সেই সুবিধা অসুবিধাগুলো করে রাখো আর কি। পরবর্তী প্রশ্নে যাচ্ছে। গ নম্বরে কি বলছে যে ইভানের কেনাকাটায় তথ্য প্রযুক্তির যে দিকটি প্রতিফলিত হয়েছে তার দ্বারা আর কি কি করা সম্ভব। ভেড়া, এটা হলো ই কমার্সের কথা বলা হয়েছে। আচ্ছা না, আমি একটু ভুল বলছি, এটা না তো না। গ নাম্বার, টাইপিং স্পিড বাড়ানোর জন্য যে কাজটি করছিল তার ডাটা ট্রান্সমিশন মেথড আলোচনা করো। ভেড়া আমাকে বলো, টাইপিং স্পিড কোথায় বাড়াইছে? কিবোর্ডে না? তোমরা কি জানো যে কিবোর্ড থেকে কম্পিউটারে কোন ডাটা ট্রান্সমিশন হয়? অপশন দিলাম, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস। বলো, কিবোর্ড থেকে প্রসেসরে কোন ধরনের ডাটা ট্রান্সমিশন হয়? যারা এক একটা ক্যারেক্টার করে করে যায় না? সবাই আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই, এরা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। জি ভাইয়া। তো ভেড়া, কতগুলা জিনিস আমি তোমাকে একটু বলে রাখি। মানে অ্যাসিনক্রোনাস ডেটা কমিউনিকেশন মূলত আমরা দুই জায়গায় দেখি। এক নাম্বার হলো কিবোর্ড টু প্রসেসর, আরেকটা হলো প্রসেসর টু প্রিন্টার। আর আরেক জায়গায় ইউজ হয় অ্যাসিনক্রোনাস, সেটা হচ্ছে পাঞ্চ কার্ড ছিল না? মানে সাপোজ তুমি কোনো অফিসে প্রবেশ করবা, পাঞ্চ কার্ডে যখন তুমি ডাটাটা দাও, মানে তোমার একটা নির্দিষ্ট এমপ্লয়ি আইডি আছে, সেটাকে যখন ক্যারেক্টার রিড করে, বা ধরো যে বারকোড রিডার আছে না? দেখো যে স্বপ্ন বা বিভিন্ন অনলাইন সরি শপে, সুপার শপে কিন্তু বারকোড রিডার ইউজ করে। এইখানে অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন হয়। আর বলতো ভেড়া, সিনক্রোনাস কমিউনিকেশন কোনটা? এই যে আমি জুমে তোমাদের পড়াচ্ছি, তোমরা ডাটাটা কিন্তু একবারে অনেকটুকু রিসিভ করো, এইখানে কিন্তু সিনক্রোনাস কমিউনিকেশন। বা তোমরা যখন মেসেঞ্জারে কোনো একটা টপিক টাইপ করো, একসাথে কিন্তু একাধিক ক্যারেক্টার তারপরে তুমি ডাটা প্যাকেট হিসেবে সেন্ড করো। তো এই ধরনের কমিউনিকেশন হচ্ছে সিনক্রোনাস। কিবোর্ড টু কম্পিউটার, কম্পিউটার টু প্রিন্টার, আর হইলো বারকোড রিডার বা অন্যান্য, এগুলো হচ্ছে অ্যাসিনক্রোনাস। দুই ধরনের মেথড, এই দুটার মধ্যে পার্থক্য তোমরা পড়বা। অ্যাসিনক্রোনাস সিনক্রোনাসের মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেক কোশ্চেন আসে এখান থেকে। আমি এই বইতে এই কারণে এই বইটাকে পছন্দ করি কেন, অন্যান্য বইয়ের মধ্যে জিনিসগুলো সুন্দরভাবে নাই, এইখানে আমি যেটা যেটা চাইছিলাম সেটা না সুন্দরভাবে দেয়া আছে। সিনক্রোনাস অ্যাসিনক্রোনাসের মধ্যে পার্থক্য ফেরা, এই যে এই চারটা পড়বা। তুমি যদি পার্থক্য পড়ো, তোমার আলাদা করে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস পড়া লাগবে না। সবাই কি বুঝতেছো? আর এখানে একটা ম্যাথ আছে, এখানে একটা ম্যাথ আছে খুবই ইম্পর্টেন্ট। সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাসের মধ্যে সিনক্রোনাসের ইফিসিয়েন্সি ভালো, দক্ষতা ভালো। কারণ কারণটা ইজিলি ব্যাখ্যা করা যায়, আমি যদি ম্যাথমেটিক্যালি না করে ফিজিক্যালি ব্যাখ্যা করি। অ্যাসিনক্রোনাসে কি হয় বলতো, প্রত্যেকটা ক্যারেক্টারের আগে একটা স্টপ বিট, সরি স্টার্ট বিট, আর শেষে একটা স্টপ বিট লাগে। আর আমরা কিন্তু সিনক্রোনাসেও স্টার্ট আর স্টপ বিট লাগে, তবে সিনক্রোনাসে আমরা যেহেতু প্যাকেট পাঠাই, এই কারণে স্টার্ট আর স্টপ বিটের সংখ্যা কমে যায়। দ্যাট ইজ ওয়াই সিনক্রোনাসের কমিউনিকেশনের ক্ষেত্রে এফিসিয়েন্সি ভালো। তো এখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা অবশ্যই একটু দেখে নিবা, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আর পড়বা হচ্ছে সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাসের মধ্যে পার্থক্য। ফাইন গেল। বারকোড রিডার কি অ্যাসিনক্রোনাস বলছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বারকোড আর হইলো পাঞ্চ কার্ড, এগুলো রিডার। এগুলো কি ক্যারেক্টার বাই ক্যারেক্টার রিড করে, বুঝছো? সাপোজ একটা বারকোড আছে এরকম, তো ওরা ক্যারেক্টার বাই ক্যারেক্টার একটা একটা ক্যারেক্টার রিড করে, একসাথে পুরোটা প্যাকেট করে না, বুঝছো? পরবর্তী কোশ্চেনটা সলভ করো।
তা আমরা সলভ করলাম হচ্ছে আইডিয়াল নর্টেন কলেজ বিকারনেসের কোশ্চেনটা দেখি। প্রশ্নটা পড়ো। ব্যবসার প্রয়োজনে নিজাম সাহেব বিদেশের বিভিন্ন অফিসের সাথে ইন্টারনেটের সাহায্যে যোগাযোগ করে তার বিভিন্ন মাধ্যম ব্যবহার করছেন। তবে অফিসের অভ্যন্তরে বিভিন্ন কর্মকর্তার সাথে যোগাযোগ করার জন্য তার যুক্ত মাধ্যম ইউজ করছে। ওকে, তো কম্পিউটার গুলোকে এমন ভাবে যুক্ত করলেন যেন সকলের সাথে সকলে সরাসরি যোগাযোগ করতে পারে। ভাইরা বলো এটা কোন কমিউনিকেশন, মানে কোন নেটওয়ার্ক? ম্যাশ। ম্যাশ। ম্যাশ নেটওয়ার্ক। ভেরি গুড। সবার সাথে সবাই সরাসরি যোগাযোগ করতে পারে, এটা হলো ম্যাশ নেটওয়ার্ক। আর ক নাম্বারে বলছে নেটওয়ার্ক টপোলজি কি, মানে কতগুলা কম্পিউটার বা ক্লায়েন্ট পিসি যেই প্রক্রিয়ায় পরস্পরের সাথে সংযুক্ত থাকে সেটা হলো নেটওয়ার্ক টপোলজি। আর খ নাম্বারে বলছে পুলিশের ওয়াকি টকিতে যে ডেটা ট্রান্সমিশনটা হয়েছে সেইটা হলো হাফ ডুপ্লেক্স মেথড, তাই না ভেরা? ওয়াকি টকিতে কি ইউজ হয়? জি ভাইয়া। হাফ ডুপ্লেক্স, আমরা সবাই জানি। হাফ ডুপ্লেক্স এর আরেকটা উদাহরণ দাও। ফ্যাক্স মেশিন। ফ্যাক্স মেশিন কি? হাফ ডুপ্লেক্স না ভাইয়া? ভাইয়া। রাউটার কি? রাউটার রাউটার ফুল ডুপ্লেক্স। আচ্ছা, এবার কয়েকটা প্রশ্ন, মানে এই ধরনের প্রশ্নগুলো তো প্রায়ই আসে। আমি একটু যে এমসিকিউ তে যাচ্ছি, যে ডাটা কমিউনিকেশন মেথড নিয়ে যে কোশ্চেন গুলো আছে, মোড নিয়ে, এখান থেকে কয়েকটা এমসিকিউ আছে, আমি একবারে সলভ করে দিই, ভালো হবে তোমাদের জন্য। এইটা কোন মোড বলো ভাইয়া? অ্যান্সার দেখো না, নিজেরা চিন্তা করে বলো। দেখো, এ সবাইকে ডাটা পাঠাইতে পারতেছে, এটাকে কি বলা হয়? মাল্টি না? এরা শুনো, মাল্টিকাস্ট আর ব্রডকাস্টের মধ্যে পার্থক্য কি? একটা নির্দিষ্ট গ্রুপ থাকতে হবে, তাই না? তো এইখানে কিন্তু নির্দিষ্ট গ্রুপ নাই, মানে এ হচ্ছে সবাইকে ডাটা পাঠাইতে পারতেছে। এটাকে যদি আমি একটা গ্রুপ চিন্তা করি তাহলে এটা মাল্টিকাস্ট। মানে যেহেতু ব্রডকাস্ট অপশনটাই নাই, তাহলে তুমি মাল্টিকাস্ট বলতে পারো। এখানে হ্যাঁ, গ্রুপ এসএমএস দেয়া, এটা কি বলতো কোন মোড? এটা অবশ্যই মাল্টিকাস্ট হবে, তাই না? মানে ডাটা আমি যখন সেন্ড করব, খেয়াল করো, আমি যখন এই লিঙ্কটা দিতেছি, ক্লাসের লিঙ্ক, কারা কারা পাচ্ছে বলতো? গ্রুপে যারা আছে, বাকিরা তো আর পাচ্ছে না। তো এই ধরনের কমিউনিকেশনকে আমরা বলবো মাল্টিকাস্ট। আর ব্রডকাস্ট হইলো সাপোজ ভেরা আমি, মানে কি বলবো, টিভিতে ই করে দিলাম, আমার লিঙ্কটা বলে দিলাম, তাইলে তো ভেরা ব্রডকাস্ট হলো, সবাই দেখতে পাচ্ছে। তো যদি ব্রডকাস্টের মধ্যে একটা নির্দিষ্ট গ্রুপ মেইনটেইন হয়, সেক্ষেত্রে আমরা মাল্টিকাস্ট বলি। আর ভেরা এইটাকে কি বলবা? এইটা কিন্তু ব্রডকাস্ট। সবাই কি বুঝতেছো? কারণ এখানে মাল্টিকাস্ট অপশনটাই নাই, আর এ থেকে সবাই দেখতে পাচ্ছে। সবাই কি আমার কথা বুঝতেছো? আচ্ছা, 22 নাম্বারটা বলো, কম্পিউটার আর মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটা? কোনটা হবে ভেরা? সিমপ্লেক্স হবে, কারণ আমরা কম্পিউটার থেকে শুধুমাত্র মাল্টিমিডিয়া প্রজেক্টরের ডাটা সেন্ড করি, তাই না ভাইয়া? মাল্টিমিডিয়া প্রজেক্টর কি কম্পিউটারের ডাটা দেয়? নো। ব্রডকাস্ট মোডের উদাহরণ বলো, 21 নাম্বার, 20 নাম্বার, এগুলোর অ্যান্সার কি হবে? একই সাথে উভয় দিকে ডাটা স্থানান্তর, এটা হলো ফুল ডুপ্লেক্স। আর ব্রডকাস্ট মোডের উদাহরণ হলো টিভি সম্প্রচার। টিভি সম্প্রচার, কারেক্ট। ভিডিও কনফারেন্সিং, এটা হলো মাল্টিকাস্ট। তারপরে টেলিফোনে কথোপকথন, এটা হলো ফুল ডুপ্লেক্স। এসএমএস প্রেরণ, আমি যদি একজনকে পাঠাই তাহলে তোমার ইসে হবে, সিমপ্লেক্স হবে। আর যদি আমি গ্রুপ এসএমএস পাঠাই সেক্ষেত্রে এটা মাল্টিকাস্ট। 19 নম্বরের অ্যান্সার বলো, বিট সিনক্রোনাইজেশন। বিট সিনক্রোনাইজেশন হলো বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি, 1 নাম্বার কারেক্ট। বিটের শুরু এবং শেষ। সিনক্রোনাইজেশন মানে কি ভাইয়া? মানে তুমি রিয়ালাইজ করতে পারতেছো, মানে সিনক্রোনাইজেশনের আরেকটা আমি যদি ইসে বলি সেটা হলো রিয়ালাইজেশন।
তার মানে তুমি বিটের শুরু এবং শেষ এটা বুঝতে পারতেছো, আর বিটের শুরু আর শেষ বুঝতে পারলে তুমি কি ব্যান্ডউইথটা বুঝতে পারবা। ব্যান্ডউইথের পরিমাণ বৃদ্ধি পাওয়া এইটা হবে না, মানে তুমি ব্যান্ডউইথটা মানে নির্ণয় করতে পারবা, মানে ইসে পারবা না, ব্যান্ডউইথের পরিমাণ বৃদ্ধি পাবে না। সবাই কি আমার কথা বুঝতেছো? 1-2 হবে আনসার। গেল এখানকার কোশ্চেন গুলো অ্যান্সার করো। 13 থেকে এমএসবি এর ফুল মিনিং। আচ্ছা এমএসবি এখানে কেন আসলো? আচ্ছা যাই হোক, 14 নাম্বার দেখো, ন্যারো ব্যান্ড কোনটাতে ইউজ হয়? টেলিগ্রাফ করছি, এগুলো তো করেই ফেলছিলাম। আচ্ছা খুবই ভালো, এটা বইয়ের সেই অঙ্কটা ভাইয়া। 5 কিলোবাইট ডাটা প্রদানে অ্যাসিনক্রোনাসের দক্ষতা কত? 5 কিলোবাইট ডাটা প্রেরণে অ্যাসিনক্রোনাসের দক্ষতা, আমি একটু তোমাকে ম্যাথটা একটু বুঝায় বলতেছি ভাইয়া, শোনো সবাই। ভাইয়া 5 কিলোবাইটে কত ডেটা হয় এটা বলো প্রথমে। 5 কেবিপিএ, 5 কেবি তার মানে হলো 5000 বাইট, তাই না? তার মানে আমি যদি বিটে হিসাব করি তাহলে 40,000 বাইট বিট, মানে 40,000টা শূন্য বা এক। সবাই কি আমার কথা বুঝতেছো? এইবার মনোযোগ দিয়ে শোনো, আমরা একসাথে কয়টা ক্যারেক্টার পাঠাই বলতে পারবা? মানে যে কোনো একটা আস্কি কোডের ইসে হলো 8টা, একটা ক্যারেক্টার হলো 8 বিটের আস্কি কোড। তো এই 8 বিটের জন্য আমাদের আসলে বাড়তি লাগে কয়টা আমি বুঝায় বলি। সাপোজ এ তুমি পাঠাবা, এর আগে একটা স্টার্ট বিট লাগে, একটা স্টার্ট মানে 1, স্টপ হইছে তার জন্য আরেকটা সাপোজ 0, আবার আরেকটা বিট আমার স্টার্ট করতে হবে, তাহলে বাড়তি লাগতেছে কয়টা? 3টা। তার মানে 8 বিটের জন্য আমার 3টা বিট এক্সট্রা লাগতেছে স্টার্ট বা স্টপ বিটের হিসাব করে। তো আচ্ছা সেই ভাইয়া, কারণে বলো। ভাইয়া আমরা এই যে পাঠাবো একটি স্টার্ট আর একটি স্টপ হলেই না ভাইয়া, মানে এ লেখা যে শেষ হয়েছে, মানে এই স্টপ বিটটা প্রকাশ করার জন্য তোমার স্টপ বিট 2টা লাগে। আমি একটু তোমাকে বুঝায় বলি। এই যে এখানে একটু লেখাটা দেখে নাও, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিতে 8 বিটের জন্য অতিরিক্ত 3টা বিটের প্রয়োজন হয়। একটা হলো স্টার্ট বিট, স্টপ বিট 2টা। বুঝতেছো সবাই আমার কথা? তো 8 বিটের জন্য ক্যারেক্টার বাড়তি 3টা লাগে, 8 এর জন্য বাড়তি লাগে 3টা, তাহলে বলো 40,000-এর জন্য কয়টা লাগবে? তো এটা কাটা 5,000, তাহলে 15,000 বিট লাগতেছে বাড়তি তোমার। তাহলে 15,000 বিট লাগতেছে, তাহলে তোমার 40,000 বিট পাঠানোর জন্য 55,000 লাগতেছে। তাহলে তোমার ইফিসিয়েন্সি কত হবে? 40,000 বাই 55,000 ইন্টু 100%। ক্যালকুলেট করো ভাইয়া, ক্যালকুলেটর আছে কারো কাছে? 40,000 বাই 55,000 ইন্টু 100% কত হয়? আরো সহজ করি, 40 বাই 55, 40 5 দিয়ে কাটাকাটি করলে 8 বাই 11 ইন্টু 100, তার মানে 800 বাই 11%, মোস্ট প্রবাবলি 72.27 হয়। আমি কি ঠিক বলছি? দেখে নাও, তাহলে উত্তরটা হবে 72.72 আসে। ও 72 আসে। হ্যাঁ হ্যাঁ 72.72 বা 73%। তোমাদের কিন্তু এটা কিন্তু ফিক্সড ভেরা, যে কোনো ডাটা পাঠানোর জন্য মোটামুটি এটাই আসে। অ্যান্সারটা আছে দেখো, একটু দেখে নাও। এটা হবে হচ্ছে ভেরা 1 নাম্বার। সবাই বুঝতেছো ক্লাসের সবাই? আর ভেরা আমি তোমাকে একটু বলে রাখি, সিনক্রোনাসের জন্য হলো 95.24, অ্যাসিনক্রোনাসের জন্য 72.73, সিনক্রোনাসের জন্য 95.24 হয়।
অ্যাপ্রক্সিমেট কাছাকাছি হবে, এটা ডাটা এর মানের উপরে ডিপেন্ড করবে, কিন্তু পার্সেন্টেজটা মোটামুটি এরকমই হবে। তো এটা একটু মনে রাখো তাহলে ভালো। ডেটা ট্রান্সমিশন ডিলে হয় কোথায়, দেরি হয় কোথায়? সর্বনিম্ন অবশ্যই হারে। মানে ডিলে সর্বনিম্ন হয় কোথায়? আইসোক্রোনাসে। জানো ভাইয়া, ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয় আইসোক্রোনাস। কারণ এইখানে কি ইউজ হয় বলতো? লাইভ যেসব প্রোগ্রাম আমরা ইউজ করি দেখি, সেখানে আইসোক্রোনাস কিসে ইউজ হয় তোমরা কি জানো? কমিউনিকেশন মানে আইসোক্রোনাস হচ্ছে অনেকটা সিনক্রোনাস কমিউনিকেশন, তবে এইখানে দুইটা প্যাকেটের মধ্যে দূরত্ব আমি সর্বনিম্ন রাখি। তোমরা জানো যে ডেটা কমিউনিকেশন মূলত তিন প্রকার: অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস আর আইসোক্রোনাস। আইসোক্রোনাস ইজ এ পার্ট অফ সিনক্রোনাস, কিন্তু পার্থক্যটা হলো আইসোক্রোনাসে ডিলেটা সর্বনিম্ন হয়। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? মানে ডিলে বুঝছো? এই যে একটা প্যাকেট, ডেটা প্যাকেট, আর এইটা একটা ডেটা প্যাকেট, মাঝখানে ডিলেটা স্টার্ট বা স্টপ বিট যেটি হোক, ডিলেটা সর্বনিম্ন হয়। এই কারণেই লাইভ যে আমরা খেলা দেখি বা লাইভ যে সম্প্রচারগুলো দেখি, সেগুলাতে আমরা আইসোক্রোনাস টেকনোলজিটা ইউজ করি। আইসোক্রোনাস সিনক্রোনাসের মতোই ডাটা প্যাকেট হিসেবে প্রেরণ করা হয়। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ক্লাসের সবাই ভাইয়া। ওকে। আর একটা আমরা এমসিকিউ দেখে নিই। এখানে হলি ক্রস কলেজের কোশ্চেন গুলো সবসময় আনকমন হয়, আমরা সেটা একটু দেখবো। দেখছো মানে ওরা দিছে আনকমন টাইপ, মানে গেটওয়ে। তোমরা সবাই জানো যে যতগুলো ডিভাইস আছে এর মধ্যে গেটওয়েটা হচ্ছে সবচেয়ে ইন্টেলিজেন্ট ডিভাইস। এইটার ব্যাখ্যাটা এখান থেকে পড়বা, আমি একটু দেখাই। এই যে গেটওয়ের সংজ্ঞাটা দেয়া আছে, একাধিক নেটওয়ার্কের প্রোটোকল যদি ভিন্ন হয় তাদের মধ্যে রাউটারের চেয়ে বুদ্ধিমান একটা ডিভাইস প্রয়োজন হয়, সেটা হলো গেটওয়ে। মানে গেটওয়ে দিয়ে আমরা যেটা করি যে একাধিক ডিভাইস মানে একাধিক নেটওয়ার্ককে একত্রে কানেক্ট করতে পারি। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে ধরো এইটা হলো স্টুডেন্টের নেটওয়ার্ক, আর এটা হলো মানে কলেজের স্টাফদের নেটওয়ার্ক। দুইটা নেটওয়ার্ক আবার আলাদা, না হলে তো একে অ্যাক্সেস করে ফেলবে, ঝামেলা। এই কারণে আমরা গেটওয়ে দিয়ে দুইটা নেটওয়ার্ককেই আলাদা করে ফেলি। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? তবে তুমি কতে আসলে এত কিছু লিখবা না, তুমি খালি সংজ্ঞাটা লিখবা। যারা এক লাইনে সংজ্ঞাটা কি, যদি একাধিক নেটওয়ার্কের প্রোটোকল ভিন্ন হয় তাহলে তাদের যুক্ত করার জন্য যেই বুদ্ধিমান ডিভাইসের প্রয়োজন হয় তার নাম হলো গেট। ক্লাসের সবাই বুঝতেছো? সিকিউটা একটু শেষ করি। তো বলছে রাজীব তার কম্পিউটারের নেটওয়ার্কের এমন ব্যবস্থা তৈরি করলো যাতে সবচেয়ে কম তার ইউজ হয়। যারা বলতো এটা কোন নেটওয়ার্ক? সবচেয়ে কম তার বাস নেটওয়ার্ক। জানো, সবচেয়ে কম তার ইউজ হয় বাস নেটওয়ার্ক। এই জিনিসগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে। বাস নেটওয়ার্কে শুধুমাত্র একটা কেবল থাকে, মানে ল্যান কেবল, এটা আমরা টেনে নিয়ে যাই। যেখান থেকে থেকে আমার ধরো সাপোজ এরকম একটা ল্যান কেবল থাকে, তো আমার এখানে একটা পিসি আছে, আমি এই ল্যান কেবল থেকে এটা কানেক্ট করে দিই। এতে কি তার সবচেয়ে কম লাগবে না? সবাই আমার কথা বুঝতেছে? ক্লাসের সবাই? আর কেবল কেবল মডেলের তুলনায় দ্রুতগতির ইন্টারনেট হটস্পট ব্যাখ্যা করো। কেবল মডেমের তুলনায় দ্রুতগতির তারবিহীন হটস্পট বলো ভেরা। মানে হটস্পট কি কি ডিভাইস বলো? হটস্পট হলো তিনটা: ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। এই তিনটা হলো হটস্পট। এর মধ্যে ব্লুটুথের ইসে কিন্তু কম, মানে স্পিড কম। ওয়াইফাই বা ওয়াইম্যাক্স এইটা কেবল মডেমের তুলনায় অনেক বেশি দ্রুতগতি সম্পন্ন। সবাই কি আমার কথা বুঝতেছো? ভাইয়া। গ নাম্বার বলছে উদ্দীপকের রাজীবের নেটওয়ার্ক টপোলজি। এটা হলো বাস নেটওয়ার্কের ব্যাখ্যা দিবা। বাস নেটওয়ার্কের সুবিধা অসুবিধাগুলো তো জানো। সুবিধা হচ্ছে তার কম লাগে, খরচ কম। অসুবিধা হচ্ছে নেটওয়ার্ক কেবল যদি নষ্ট হয়ে যায় তাহলে অনেক প্রবলেম, মানে পুরা সিস্টেম হয়ে যাবে।
আর নেটওয়ার্কের ব্যান্ডউইথ বাড়ানোর জন্য তারটাকে চেঞ্জ করতে হবে। আর পাশাপাশি আবার এখানে কি হয়, ডাটা ট্রাফিক হয় অনেক, কারণ সব ডাটা ওই নেটওয়ার্ক কেবল দিয়ে পাস হয়, এই কারণে ডাটা ট্রাফিক হয়, সুবিধার চেয়ে অসুবিধাই বেশি বাস নেটওয়ার্কে, জানি সবাই। জি ভাই। আর ভেড়া একটু বলো বলো সাজিদের অফিসের নেটওয়ার্কটা বহুল ব্যবহৃত, মানে সাজিদ কি করছে? সাজিদ কোথেকে আসবে? সজীব হবে। আচ্ছা, সজীবের অফিসের নেটওয়ার্কটিতে কম্পিউটারগুলো নিজেদের মধ্যে সরাসরি ডাটা ট্রান্সফার করতে পারে, এটা হলো ম্যাশ টপোলজি, তাই না ভাইয়া? জি ভাইয়া। আর ম্যাশ টপোলজিতে তারের খরচ বাস টপোলজির চেয়ে অনেক বেশি। এইগুলো একটু ব্যাখ্যা করবা নিজের ভাষায়, আমার ধারণা এগুলো লিখতে পারবা, বানায় ভাই তোমরা এখানে ভালোই কি লিখতে পারো। রাজীব আর সজীবই না, সাজিদ তো নাই। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা সাজিদ এলো করতে, সজীব, এটা টাইপিং এর ভুল হয়েছে, বুঝছো? জি ভাইয়া। ঠিক আছে, আমরা এটা করে ফেললাম, তোমাদের আমি দুইটা কাজ দিতেছি, দেখো আমি মনে হয় এখান থেকে অনেকগুলাই সলভ করছি। রাজু উত্তরা মডেল কলেজের কোশ্চেনটা সলভ করবা, এটাই মনে হয় শুধু বাকি আছে। ভাইরা তোমরা একটু মানে যদি ক খ গুলা লিখে রাখতে পারো সবচেয়ে বেস্ট হয়, ক আর খ গুলা, মানে যে কোশ্চেন গুলো আসছে যখন সলভ করবা নিজেই লিখে রাখি। আর আইসিটি 1 আর 2 অধ্যায় যদি নোট করে পড়ো তাহলে বেস্ট হয়। মানে আমরা নোট কিভাবে করবা, যে কাজগুলা দিব সেই কোশ্চেন গুলা লিখে ফেল, বই থেকে দেখেই লেখো, তাও তোমার শেখা হয়ে যাবে, কিন্তু বুঝতেছো আমার কথা? আদারওয়াইজ কি হয়, তুমি অন্যান্য সাবজেক্টের প্রেসারে আইসিটি তো বেশি পড়ো না, পরীক্ষার আগে পড়ো, তো গুছায় রাখলে নিজের জন্যই ভালো, রিভাইজ দিতে সুবিধা হবে। আর তোমাদের সুবিধার জন্য আমি এমসিকিউ এর অ্যান্সার গুলা পাশে দিয়ে দিছি, যেন আবার বারবার খুঁজে বেড়াইতে না। চ্যাপ্টার 4 এর এমসিকিউ এর অ্যান্সার মনে হয় দেই নেই, সেটাও গ্রুপে দিয়ে দিব, বুঝছো সবাই? আগামী সোমবারে চ্যাপ্টার 2 এর সেকেন্ড ক্লাস হবে। ভাইয়া, কথা বসো, বলো ভাইয়া। ভাইয়া আমি কোচিং এ এসে সবগুলোর হার্ড কপি নিয়ে গেলে হবে না? মানে কোচিং তো খোলা থাকবে না? হ্যাঁ হ্যাঁ, শুক্রবার বা শনিবার যায়, ঠিক আছে, শুক্রবার বা শনিবার যায়, সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে মাহতাবের কাছে এগুলো দিয়ে দিছি আমি সব, তো ওর কাছে রাখা আছে, তোমরা সংগ্রহ করবে যারা আইসিটি করো, বললেই হবে, ঠিক আছে?